গাজা সিটির আল শিফা হাসপাতাল প্রাঙ্গণে আবারও সেই স্বজন হারানোর হাহাকারের দৃশ্য। মঙ্গলবার পশ্চিম গাজা সিটির বিচ ক্যাম্প এলাকার একটি ক্যাফের কাছে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারান অন্তত ৫ জন। জানাজা শেষে মরদেহগুলো কাঁধে নিয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন কয়েকশো প্যালেস্টিনিয়ান। তাদের অভিযোগ, বিশ্ববিবেকের নীরবতাই ইসরায়েলকে প্রতিদিন নিরাপদ মানুষ মারার সুযোগ করে দিচ্ছে। আমরাও মানুষ, আমাদেরও বেঁচে থাকার অধিকার আছে। দখলদাররা যা দাবি করে আমরা মোটেও তেমন সন্ত্রাসী নই, কিন্তু বিশ্ববাসীর নীরবতাই প্রতিদিন আমাদের মেরে ফেলার অজুহাত তৈরি করে দিচ্ছে। কেবল গাজা সিটি নয়, গাজার কেন্দ্রীয় সড়কেও হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। আইডিএফের দাবি, সশস্ত্র হামাস সদস্যদের বহনকারী একটি পিকআপ ভ্যান লক্ষ্য করে এই হামলা চালানো হয়, যারা ইসরায়েলি সেনাদের উপর হামলার পরিকল্পনা করছিল। এছাড়া গাজা সিটিতে একটি পুলিশ ভ্যানে হামলায় আরও ৪ জন নিহতের খবর জানিয়েছে প্যালেস্টিনিয়ান গণমাধ্যম। অন্যদিকে উত্তর গাজায় যুদ্ধবিরতির ইয়েলো লাইন অতিক্রম করার চেষ্টার সময় এক প্যালেস্টিনিয়ানকে গুলি করে হত্যার দাবিও করেছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতির এই সময়েও গণহত্যা থামছে না। আমরা রাস্তায় হাঁটতে ভয় পাচ্ছি, যে কোনো জায়গায় যেতে ভয় পাচ্ছি। তারা ৬ মাসের অস্ত্রবিরতির কথা বলে, কিন্তু আমাদের কাছে এই বিরতি কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ। সহিংসতার উত্তাপ ছড়িয়েছে ওয়েস্ট ব্যাংকেও। রেবাবা বস্তির কাছে ইমেকডরন খামারে এক ইসরায়েলিকে ছুরিকাঘাতের চেষ্টার সময় এক প্যালেস্টিনিয়ানকে গুলি করে নিষ্ক্রিয় করার দাবি করেছে আইডিএফ। তবে এই ঘটনায় আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অক্টোবর থেকে শুরু হওয়া এই নড়বড়ে যুদ্ধবিরতির পর থেকে গাজায় এই পর্যন্ত ৭৫০ জনেরও বেশি প্যালেস্টিনিয়ান প্রাণ হারিয়েছেন। ইসরায়েলি বাহিনীর দাবি, তারা কেবল তাৎক্ষণিক হুমকি দূর করতে অভিযান চালাচ্ছে। অন্যদিকে সাধারণ প্যালেস্টিনিয়ানদের দাবি, লাগাতার হামলায় নিরাপদ আশ্রয়ের জায়গাটুকুও দিন দিন সংকুচিত হয়ে আসছে। নিজিয়া জামি, টিভিএন 24 নিউজ ডেস্ক। হাঙ্গেরিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত জনসমর্থন নিয়ে বিজয়ী পিটার ম্যাজিয়ার এখন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছেন। স্যান্ডার প্রাসাদে প্রেসিডেন্টের সাথে বৈঠকের পর হবু প্রধানমন্ত্রী জানান, সবকিছু ঠিক থাকলে মে মাসের মাঝামাঝি সময়ে শপথ নেবে তার নতুন মন্ত্রিসভা। দায়িত্ব গ্রহণের পরপরই ওয়ারস ও ব্রাসেলস সফরের মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে হাঙ্গেরির সম্পর্ক পুনরুদ্ধারে জোর দেবেন তিনি। নতুন সরকার মে মাসের মাঝামাঝি বা 10 তারিখের আগেই শপথ নেবে। আমাদের হাতে সময় খুব কম। ইইউ তহবিল নিশ্চিত করতে আমাদের দ্রুত নির্দিষ্ট প্রকল্পগুলো চালু করতে হবে। তবে ক্ষমতা গ্রহণের আগেই প্রশাসনিক সংস্কারে কঠোর অবস্থান নিয়েছেন ম্যাজিয়ার। বুধবার প্রেসিডেন্ট তামাস সুলিয়কের সাথে দেখা করে তাকে স্বেচ্ছায় পদত্যাগের আহ্বান জানিয়েছেন তিনি। ম্যাজিয়ারের দাবি, বর্তমান প্রেসিডেন্ট আর হাঙ্গেরির জাতীয় ঐক্যের প্রতীক হওয়ার যোগ্য নন। পদত্যাগ না করলে পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ব্যবহার করে তাকে পদচ্যুত করার হুঁশিয়ারিও দেন তিনি। আমি প্রেসিডেন্ট সুলিয়ককে বলেছি যেন তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। যদি তিনি তা না করেন, তবে ভোটারদের দেওয়া ক্ষমতা ব্যবহার করে আমরা আইন সংশোধন করব এবং তাকে ও অরবান শাসনামলে নিয়োগ দেওয়া সমস্ত পুতুল কর্মকর্তাদের পদ থেকে অপসারণ করব। রাজনৈতিক সংস্কার অভিযানের পাশাপাশি সংবাদ মাধ্যমের পূর্ণ স্বাধীনতা ফিরিয়ে আনতেও বড় ঘোষণা দিয়েছেন পিটার ম্যাজিয়ার। তার অভিযোগ, অরবানের আমলে রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো কেবল সরকারের অপপ্রচারের হাতিয়ার ছিল। নিরপেক্ষতা নিশ্চিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রীয় নিউজ সার্ভিস সাময়িকভাবে স্থগিত করার এবং সব দলের অংশগ্রহণে একটি স্বাধীন মিডিয়া কমিটি গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আমাদের সরকারের অন্যতম প্রথম পদক্ষেপ হবে রাষ্ট্রীয় গণমাধ্যমের সংবাদ প্রচার স্থগিত করা। যতক্ষণ না আমরা সেখানে বিবিসির মানদণ্ড অনুযায়ী নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পরিবেশ তৈরি করতে পারছি, ততক্ষণ এটি বন্ধ থাকবে। পিটার ম্যাজিয়ারের জয়ে দীর্ঘ ১.৫ দশক পর অরবানের রক্ষণশীল আমল পেরিয়ে সাধারণ মানুষের মনে এখন পরিবর্তনের তীব্র আকাঙ্ক্ষা আর নতুন আশার সঞ্চার হয়েছে। পিটার ম্যাজিয়ারও প্রস্তুত হাঙ্গেরিয়ানদের দেয়া তার পরিবর্তনের প্রতিশ্রুতি পালন করতে। নিজিয়া জামি, টিভিএন 24 নিউজ ডেস্ক। ৬ সপ্তাহ পেরিয়ে গেছে ইরান যুদ্ধের। তেহরানকে এক হাত দেখে নেয়ার যে প্রত্যয় নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মাঠে নেমেছিলেন, ১.৫ মাস পর এখন তার নিজের গদি টালমাটাল। সামরিক দাপট থাকলেও ইসরায়েলের রাজপথে এখন একটাই দাবি, যুদ্ধের অবসান এবং নেতানিয়াহুর পদত্যাগ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইরান যুদ্ধের সত্যিকারের পরিস্থিতি নেতানিয়াহু সরকার গোপন করেছে। সাধারণ মানুষ প্রকৃত খবর কোনোভাবেই জানতে পারছে না। এমনকি সরকারের প্রচার করা তথ্য সাধারণ মানুষ বিশ্বাস করছে না বলেও দাবি বিশ্লেষকদের।
70% of the ইসরায়েলি জনগণের 70%ই বিশ্বাস করে না যে তারা যুদ্ধের আসল পরিস্থিতি জানতে পারছে। প্রধানমন্ত্রী যখন বলেন ইরান আগের চেয়ে দুর্বল, তখন মাত্র 15% মানুষ তা বিশ্বাস করেন। এমনকি সরকারের কট্টর সমর্থকদের মধ্যেও এমন গভীর অবিশ্বাস তৈরি হয়েছে। government loyalists যুদ্ধের শুরুতেই নেতানিয়াহু ইরানিদের প্রতি আহ্বান জানিয়েছিলেন রাস্তায় নেমে শাসন ব্যবস্থা উপড়ে ফেলতে, কিন্তু বাস্তবতা ভিন্ন। ইউএস ইসরায়েলি বিমান হামলায় শীর্ষ নেতারা নিহত হলেও ইরান এখনও অনড়। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এখনও তেহরানের কবজায়। জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটির সাম্প্রতিক জরিপ বলছে মাত্র 10% মানুষ মনে করেন যুদ্ধে নেতানিয়াহু সফল হয়েছেন। বিপরীতে 40% মানুষই একে চরম ব্যর্থতা হিসেবে দেখছেন। নেতানিয়াহু ভেবেছিলেন যুদ্ধের শুরুতে সবাই তাকে সমর্থন দেবে, কিন্তু যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে মূল্য তত বাড়ছে। পরিস্থিতি এখন জটিল। তিনি যদি এখন যুদ্ধ শেষ করেন তবে নিজের সমর্থকদেরও বড় একটি অংশ হারাবেন। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত পর্যায়ের আগে কোনো খবর পাননি ইসরায়েলি প্রধানমন্ত্রী। এই নিয়ে ক্ষুব্ধ নেতানিয়াহু। তবে আলোচনায় উপেক্ষিত থাকার গুঞ্জন খণ্ডন করতে জেডি ভান্সের সাথে সাম্প্রতিক ফোনালাপের তথ্য প্রকাশ করেছেন নেতানিয়াহু, কিন্তু এতে জনমতে কোনো প্রভাব ফেলছে না। সপ্তাহান্তের প্রতিটি বিক্ষোভে সাধারণ ইসরায়েলিদের প্ল্যাকার্ড বার্তা সুস্পষ্ট: যুদ্ধ বন্ধ করো, নেতানিয়াহু পদত্যাগ করো। আগামী অক্টোবর মাসে ইসরায়েলের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা। বারবার যুদ্ধ শুরু করে জনমত বাড়ানোর কৌশল নির্বাচনকে সামনে রেখে এখন হিতে বিপরীত হয়ে উঠেছে। জনমত জরিপে নেতানিয়াহুর রেটিং এখন 34% নেমে এসেছে, যা যুদ্ধের শুরুতে ছিল 40%। এর বড় ফায়দা নিচ্ছেন বিরোধী নেতা নাফতালি বেনেট। যুদ্ধের $11 বিলিয়ন বেশি খরচ আর কোনো সুনির্দিষ্ট কৌশল না থাকায় নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেন বিরোধী ইয়ার ল্যাপিডিও। তেহরান বার্তা দিয়েছে তারা আমেরিকার সাথে যুদ্ধ করেও টিকে থাকতে সক্ষম, আর নেতানিয়াহুর সামনে সংকট: না পেয়েছেন সামরিক বিজয়, না থামানো যাচ্ছে ইসরায়েলিদের ক্ষোভ। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের এই দীর্ঘস্থায়ী সংঘাত এখন ইসরায়েলি প্রধানমন্ত্রীর রাজনৈতিক ক্যারিয়ারের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। সাইফ রাকিব, TVN24 নিউজ ডেস্ক। ইউরোপের অনেক দেশ যখন অভিবাসন আইন কঠোর করছে, তখন এক ব্যতিক্রমী এবং মানবিক পথে হাঁটল স্পেন। মঙ্গলবার স্পেনের রাজধানী মাদ্রিদে এক গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মিটিংয়ে পাশ হল বহুল প্রতীক্ষিত অভিবাসন অধ্যাদেশ, যার মাধ্যমে স্পেনে থাকা প্রায় 800,000 অনিবন্ধিত অভিবাসী এখন থেকে বৈধভাবে বসবাসের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ পাবেন। আর এই ঘোষণায় উচ্ছ্বসিত দেশটিতে থাকা বাংলাদেশি অভিবাসীরা। অনেক মানুষ আছেন যাদের কোনো কাগজপত্র নেই, তাদের চাকরি নেই, বাসা নেই, তাদের জীবন খুব কষ্টের, তারা ঠিকমতো বাঁচতেই পারে না। এই কারণেই সবাই এত খুশি। এই কর্মসূচি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের প্রগতিশীল নীতির গুরুত্বপূর্ণ অংশ। বয়স্ক জনসংখ্যার বিপরীতে অর্থনীতিকে সচল রাখতে এক অপরিহার্য কৌশল হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সময় ইউরোপের অন্যান্য দেশগুলো যখন কড়াকড়ি সীমান্ত নীতির দিকে ঝুঁকছে এবং কট্টর ডানপন্থার রাজনৈতিক চাপ মোকাবিলা করছে, সেখানে স্পেন সরকারের ভিন্নধর্মী সিদ্ধান্তে খুশি সেখানকার অভিবাসীরা। সরকারি অনুমোদনের পর বৃহস্পতিবার থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। প্রায় 50 মিলিয়ন জনসংখ্যার এই দেশে সাম্প্রতিক বছরগুলোতে বিদেশে জন্ম নেওয়া মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 10 মিলিয়নে। স্পেনের থিঙ্ক ট্যাঙ্ক ফানকাস বলছে, বর্তমানে কর্মক্ষেত্রে প্রায় 840,000 অনিবন্ধিত অভিবাসী রয়েছে। নতুন এই উদ্যোগ বাস্তবায়ন হলে হাজার হাজার অভিবাসীর জীবনে আসতে পারে বড় পরিবর্তন। নাহিদ সিহান, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।